আজ তোমাদের সাথে চলো আমি আমার এবারের প্রেগনেন্সির কিছু কথা শেয়ার করি। জানো তো, আমি না কোনোদিনও স্বপ্নেও ভাবিনি আমার গুগলু ছাড়া এই পৃথিবীতে আমার আর কোনো সন্তান হবে, বা আমি কোনোদিনও এরকম আর কোনো সন্তান আমি নেব, বা আমার কোনো চাই না সন্তান। আমি সবসময় বলতাম যে আমার একটা সন্তান, তাকে আমি ভালোবাসবো, সেই আমার সব। তো প্রভাত এরকমই টাইপেরই ভাবনা চিন্তা ছিল আমাদের, যে আমাদের আর কোনো সন্তান লাগবে না। কিন্তু বলে না, তুমি যা চাও তাই থোড়েই তুমি পাবে, ভগবান যা চেয়ে রেখেছে তাই হবে। তুমি তোমার চাইলেই তুমি সবটা পাবে না, বা তুমি চাইলেই তুমি কোনো কিছু মানে তোমার কথা মতো হবে না। ভগবান যেটা চেয়ে রেখেছে তোমার জন্য সেটাই হবে। তো আমাদের সাথেও সেম এই ব্যাপারটাই হয়েছিল। আসলে আমরা গিয়েছিলাম মায়াপুরে, তোমরা হয়তো জানো, মেবি মার্চের 29 তারিখে, আর রিটার্ন হয়েছিলাম ইসলামপুরে এপ্রিলের 4 তারিখে। সকালবেলা বাস থেকে নেমেছিলাম। তারপরে তো বাড়িতে এসেছি, চা খেয়েছি। তারপর থেকেই শুরু হয়ে গেছে অঝরে বমি, শরীর অসুস্থ, খুবই পরিস্থিতি খারাপ আমার। আর সেই দিনই প্রভাতের ছিল মিটিং জলপাইগুড়িতে। ও বাস থেকে নেমে বাড়িতে এসে আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিল। সারাদিন আমি আর আমার ছেলে একা। আমার অত শরীর অসুস্থ, মাকে ফোন করে জানালাম, মা এসে বাড়িতে রান্নাবান্না সমস্ত কিছু করে দিল, আমাকে সামলালো। তো তখনই মার একটু একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু আমার কোনো সন্দেহই হয়নি। তো আমার আসলে ছিল পিসিওডি। আমি আসলে বুঝতেই পারিনি যে আমি আবারও প্রেগনেন্ট ব্যাপারটা। মানে একদমই, মানে আমি যখন জানতে পারলাম তখন হয় না যে, মানে হঠাৎ করে এরকম জানতে পেরেছি, তখন মনে হচ্ছিলো আমার মাথার উপরে কেউ বাঁশ দিয়ে বাড়ি মেরেছে, এরকম টাইপের একটা। তো যাই হোক, তারপর আমার ওরকম শরীর অসুস্থ দেখে পরের দিন 5 তারিখে প্রভাত বাড়িতে এসেছিল, রিটার্ন হয়েছিল মিটিং থেকে। তো তখন আমাকেও ডাক্তার কাছে নিয়ে যায়, ডাক্তারবাবু টেস্ট লিখে দেয়, টেস্টে জানতে পারি যে এরকম আমি আবার প্রেগনেন্ট। কিন্তু তখন বললাম না, তখন আমার এরকম মনে হচ্ছিলো আমার মাথায় কেউ বাস দিয়ে বাড়ি মেরেছে। কারণ আমি কোনো দিনই মেন্টালি প্রিপেয়ার ছিলাম না যে আমার আবারও একটা সন্তান হবে। আমি সবসময় আমার ছেলেকে, মানে আমার গুগলুকে নিয়েই ভাবতাম। আমি কোনো দিনও ভাবিনি যে আর কোনো সন্তান আমার হবে, বা আমি নিবও না কোনো দিন। এরকম যা আছে ওই। কিন্তু এরকম একটা সিচুয়েশন তখন হঠাৎ করে আমরা জানতে পেরেছি, মানে আমিও জানি না। আর তখন আমার মোটামুটি 3 মাসের মধ্যে পড়ে যাচ্ছিলাম, মানে 2.5 মাস কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, মাতৃত্ব হসপিটালে আসলাম, ডাক্তারবাবুর সাথে কথা বললাম। তারপরে প্রেগনেন্সিটা কন্টিনিউ হলো। তারপরে শুরু হলো এমন এমন পরিস্থিতি, কি বলবো আর। সবাই বলে প্রথমবার মা হলে যতটা না কষ্ট হয়, তার পরের বার মা হলে তার থেকে বেশি কষ্ট হয়, তারপরের বার মা হলে আরও বেশি কষ্ট হয়। এরকম একটা ব্যাপার গুরুজনেরা আর কি বলেছে, যাদের 4টা 5টা করে বাচ্চা হয়েছে তারাই বলেছে। আমি যদিও বা জানি না এগুলো, কিন্তু এবার আমার এত কষ্ট হয়েছে তোমাদেরকে কি বলবো। তোমরা হয়তো আমাকে দেখে ভাববে যে না, কষ্ট হয়নি, সারাদিন রিলস বানিয়েছি, নেচেছি, ঘুরেছি, খেয়েছি, দিয়েছি। আসলে আমি এবার মনে করেছিলাম যে আমি তো চাইনি, ভগবান আমাকে দিয়েছে এই সন্তানটা, তাহলে এটাই আমার লাস্ট, এরপর আমি আর কোনো সন্তান কোনো দিনই নেব না। তো এবার যত আমার আনন্দ ফুর্তি করার, যত ভিডিও বানানোর, রিলস বানানোর, সব আমি করে নেব। তো সেই মতোই আমার কিন্তু প্রচুর শরীর অসুস্থ ছিল এইবার, কিন্তু তোমরা দেখে কেউ বুঝতে পারবে না। আমি এই রিলস বানিয়েছি, আবার 5 মিনিট পর বমি করে গিয়ে বিছানার মধ্যে শুয়েছিলাম, এরকম টাইপের। আর আমি প্রথম 3 মাস তো জানতাম না যে আমি প্রেগনেন্ট, যেহেতু পরের যখন জানতে পারলাম 2.5 মাস পরে, তারপরে মোটামুটি 2 মাস আমি একদম বিছানার সাথে লেগে গেছিলাম, এরকম টাইপের অবস্থা আমার হয়ে গেছিলো। তো তখন আমার একদমই পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো। মোটামুটি 1 সপ্তাহের মতো ওরকমভাবে বাড়িতে ছিলাম, মা ওরা সব করে দিয়ে যেত, আমার দিদি। তারপরে মা আমাকে বললো, এখানে থাকলে ওরকমভাবে হবে না, সারাদিন কেউ থাকে না, তুই আমাদের বাড়িতে চল। তারপর ওই বাড়িতে গিয়ে আমি 10 দিনের মতো ছিলাম, একটু সুস্থ হয়ে তারপরে বাড়িতে এসেছিলাম। তাও মোটামুটি রান্নাবান্না সব মাই করে দিত। তো তখন হলো, মানে এইবার প্রেগনেন্সিতে আমি এত ইঞ্জেকশন নিয়েছি, এত মানে আমাকে স্যালাইন দেওয়া হয়েছিল, কি বলবো, প্রায় প্রতি মাসেই আমাকে একদিন করে গিয়ে গিয়ে স্যালাইন নিতে হতো। সারাদিন থাকতাম, আবার বিকেলে বাড়ি চলে আসতাম। মানে খুবই পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো। তারপরে 2.5 মাসের সময় যখন আমি আর কি জানতে পারলাম আমি প্রেগনেন্ট এরকম, তো তখন আমি পরপর 3 দিন ওইখানে গিয়েছিলাম স্যালাইন নেওয়ার জন্য। মানে সকালে যেতাম, সারাদিন থাকতাম, আবার সন্ধ্যার দিকে বাড়ি চলে আসতাম। এরকম 3 দিনের দিন যখন বাড়িতে চলে এসেছি বিকেলবেলাতে, হঠাৎ করে রাতে আমার এত শরীর অসুস্থ, এত পেট ব্যথা, তড়িঘড়ি করে আমাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলো এই হসপিটালে। তখন ইমার্জেন্সিতে রেখে আমাকে 2টো ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। প্রথমে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, সেই ইঞ্জেকশনটা হাতে দেওয়ার পর আমার হাত পা ব্যাকা হয়ে গেছিলো। আর আমার মা তো ভেবেছিল আমি মরেই গেছি। মানে ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর আমার হাত পা ব্যাকা হয়ে গেছিলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, এরকম একটা অসুবিধা হয়েছিল। আর আমি খুব ছটপট ছটপট করছিলাম।
হঠাৎ করেই নাকি তারপর আমি সেন্সলেস হয়ে যাই। আমার যদিও বা মনে নেই ব্যাপারটা তখন ওইটুকু টাইমে কী হয়েছিল। তো আমার মা যেহেতু ওই বেডে আমার পাশে বসেছিল আর প্রভাতরা সবাই বাইরে ছিল, মার কাছে আমি গল্প শুনেছি আমি নাকি নড়ানড়ি কিছুই করছিলাম না। মা ওরকমভাবে দেখে মা ভয়েতে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমার দিদিকে ফোন করে বলছে যে দেখ এরকম নড়ছে না, ও হাত পা ব্যাকা হয়ে গেছে, কী যেন হয়ে গেছে, তুই এক্ষুনি আয়। তো তখন রাত্রি হয়তো 8টা সাড়ে 8টা বাজে। মা ভয়তে ওকে ফোন করে বলছে তুই এক্ষুনি আয়, কী হয়েছে আমি বুঝতে পারছি না। তো তখন মাকে বললো যে তুমি ফোনটা রাখো, ঠিক আছে আমি দেখছি। তখন যে মা প্রভাতকে ডাক দিবে, উঠে যে যাবে, ওই শক্তিটাও মার ছিল না, এরকম একটা হয়ে গেছিলো। তো তখন আমার দিদি প্রভাতকে ফোন করে বলে যে যাও ঘরে যাও, গিয়ে দেখো এরকম এরকম হয়ে গেছে। তখন প্রভাত এসে দেখছিল নাকি যে সত্যি আমি একটু সেন্সলেস হয়ে গেছিলাম, আমার কোনো হয়তো জ্ঞান ট্যান ছিল না বা কী হয়েছিল আমি জানি না। তখন ও কোনো সিস্টারকে ডেকে দেখতে বলেছিল। তখন আরেকটা ইঞ্জেকশন আমাকে আরেক হাতে দেওয়া হয়েছিল। তারপরেই নাকি আমি একটু একটু করে মানে নড়ানড়ি করছিলাম, তখন আমার মা একটু মানে শান্তি পেয়েছিল আর প্রভাতরাও শান্তি পেয়েছিল। তো এই হলো ব্যাপার। তারপরে শুধু এটাতেই না, এটা তো সবে শুরু। প্রতি মাসেই বললাম না একবার করে স্যালাইন নিতে হতো, ওরকম টাইপের প্রতি মাসেই নিয়েছিলাম। আর যখন শেষে 6 তারিখ আমার ছেলে হয়, তার 1 সপ্তাহ আগে আমি মানে দুপুরবেলা ভাত খেয়েছি 2টোর দিকে। তারপরে 6টা অবধি আমার বাচ্চা আর নড়ছিল না। আমি অতটা গুরুত্ব দিইনি, ঠিক আছে ঘুমিয়ে আছে হয়তো, এরকম একটা ভাবছিলাম, অনেকক্ষণ তো নড়ছে না, এরকম অত গুরুত্ব দিইনি। তো মা এসেছিলো আমার ছেলেকে পড়তে দিতে যাবে দেখে, তখন মাকে বলছি জানো মা আজকে না এরকম এরকম নড়ছে না। তখন আমার মা আমাকে পুরো বকাবকি করলো যে এতক্ষণ নড়েনি তবুও কাউকে বলিসনি কেন, এক্ষুনি যা ডাক্তার কাছে। তো আমি তখনই তারপরে ফোন করি প্রভাতকে, ও আসে আমাকে ডাক্তার কাছে নিয়ে যায় মাতৃত্ব হসপিটালে। আর ওখানে নার্সরা আমাকে ইমার্জেন্সিতে চেক করে, তারপরে হার্টবিট দেখছিল। তো বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছিল না, তখন ও ডাক্তারবাবু ছিলেন ওটিতে, ডাক্তারবাবুকে ওরা নার্সগুলো ফোন করে জানিয়েছিল। তারপর তৎক্ষণাৎ ডাক্তারবাবু এসে আমাকে আবার চেক আপ করলেন, একটা ইঞ্জেকশন দিলেন। উনিও বাচ্চার হার্টবিট পাচ্ছিলেন না, আর আমাকে সাদা কাগজ হাতে দিয়ে বলেছিল যে হলো যখনই বাচ্চা নড়বে তখন এটা একটু একটু করে ছিঁড়তে। তো মোটামুটি ইঞ্জেকশন দেওয়ার পর 1.5-2 ঘন্টা হয়ে গেছিলো, কিন্তু বাচ্চা নড়ছিল না। তখন আমরা সবাই মানে একটু ভয় পেয়ে গেছিলাম যে কী হলো। তখন আমাকে অক্সিজেন দেওয়া হলো, যেটা তোমরা আগে দেখলে, বাচ্চা অক্সিজেনও পাচ্ছিল না। তো এরকম অনেকক্ষণ থাকার পর তারপরে সমস্ত কিছু ঠিক হওয়ার পর ডাক্তারবাবু আমাকে সেদিনকার মতন ছেড়ে দিলেন আর বলেছিলেন যখনই কোনো অসুবিধা মানে হবে তখনই যেন এখানে চলে আসতে। আসলে আমার সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই জন্যই। তো আমার ডেলিভারি ডেট ছিল 14 তারিখে, কিন্তু আমার ছেলে কিন্তু হয়েছিল 6 তারিখে। ওই যে বললাম অসুবিধা ছিল একটু। তো যাই হোক আমার ছেলে সুস্থ মতো এই পৃথিবীতে চলে এসছে, আমরা সবাই সুস্থ মতো রয়েছি। যাই হোক সুস্থ মতো আমরা সবাই রয়েছি, আমার ছেলেকে ভালো মতো আমাদের কাছে আমাদের কোলে পেয়েছি। আর এর থেকে বড় কী চাই, তাই না? ভগবানের কাছে এটুকুই চাওয়া যেন আমরা সুস্থ মতো একটা ভালো সুন্দর জীবন কাটাতে পারি আমার 2 ছেলেকে নিয়ে। যার আশা করিনি সেও যখন এসছে, ভগবান যখন দিয়েছে কিছু ভালো ভেবেই দিয়েছে, তাই না? তো এই ছিল এবারের আমার প্রেগনেন্সি জার্নি, প্রেগনেন্সি গল্প। তো টাটা।